আজকে ইন্টারভিউ রিলেটেড কিছু আলোচনা করব। তার মধ্যে থাকবে যে এক্সপার্টদের সঙ্গে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, তারপরে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিভাবে ফেস করতে হবে, রিপ্লাই কিভাবে দিতে হবে, আর সাবজেক্ট থেকে কোন চ্যাপ্টারগুলো বেশি ভালো করে পড়তে হবে, আর কি ধরনের ভাইভাতে প্রশ্ন আসতে পারে তার কয়েকটা স্যাম্পল কোশ্চেন আমরা ডিসকাস করব। প্রথমেই যেটা বলার যে যখন ভাইভা দিতে তুমি যাবে, তোমার ড্রেসটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। মনে রাখবে যে ড্রেসই তোমার রুচিবোধের পরিচয় দেবে। তুমি সবসময় ভাইভাতে নিজেকে একটা সোবার ড্রেস পরিহিত করে নিয়ে যাবে। আর মনে রাখবে যে তুমি একটা শিক্ষকের পোস্টের জন্য তুমি ইন্টারভিউয়ে যাচ্ছ। অতএব তোমার মধ্যে একটা মানে মার্জিত, সবকিছু মার্জিত থাকবে। পোশাক আচার কথাবার্তা সবকিছু মার্জিত থাকবে তোমার মধ্যে। আর ড্রেসটা, আমার মতে ড্রেসটা এমন পরবে যাতে মানে তোমার আপার ড্রেসটা যাতে মানে জামাটা লাইট কালারের হয়, সোবার কালার, লাইট এবং সোবার। কোনো ধরনের কিন্তু ছবি আঁকা বা এরকম অ্যাভয়েড করবে হলো পরার, যাতে প্লেন জাস্ট মানে সিম্পল কালার এবং সেটা লাইট কালারের পরবে। আর লোয়ার ড্রেসটা দ্যাট ইজ প্যান্টটা একটু চেষ্টা করবে যে তার সঙ্গে কন্ট্রাস্ট করে একটু হালকা তার থেকে ডিপ কালার এর প্যান্ট পরার চেষ্টা করবে। আর যদি মানে ভাতে তোমরা ফুল হাতা ড্রেস মানে ফুল স্লিভ যেটাকে বলে, এটাকে ফুল স্লিভ বলে, ফুল হাতা ড্রেস, ফুল হাতা জামা বা হাফ হাতা জামা পরে যেতে পারো। কিন্তু মনে রাখবে যে ফুল হাতা জামা যদি পরে যাও তাহলে এই জামার এই জায়গাটাকে এটাকে কিন্তু গুটিয়ে রাখবে না, এইভাবে গুটিয়ে রাখবে না, এটা পুরোটাই মানে ফুল করে রাখবে। ঠিক আছে? আর যখনই তুমি ভাইভা রুমে ঢুকবে তখন এক্সপার্টদের অনুমতি নিয়ে ঢুকবে। যে কোনো কাজ অ্যাকচুয়ালি ভাইভা রুমে যে কোনো কাজ এক্সপার্টদের পারমিশন নিয়ে করাটা সব থেকে মানে ভদ্রতার পরিচয়। তুমি ঢুকলে পারমিশন নিয়ে বসবে, পারমিশন নিয়ে এক্সপার্টরা দেখবে বলে দিবেন যে আপনি বসুন বা তুমি বসো। কিন্তু যদি কোনো কারণে এক্সপার্টরা ভুলে যান তাহলে তুমি জিজ্ঞেস করবে যে স্যার আমি কি বসতে পারি, যখন পারমিশন নিয়েই বসবে। এক্সপার্টরা অবশ্যই এটা করে থাকেন। আর বসার সময় যে ভঙ্গিটা করবে, বসার সময় সবসময় মনে রাখবে যে আহ, তোমার চেয়ার থাকবে দেওয়া, তোমার জন্য চেয়ার থাকবে, টেবিলের এদিকে তুমি চেয়ারে থাকবে, টেবিলের ওই পাশে থাকবেন এক্সপার্টরা, চেয়ারে হাতলও থাকবে। কিন্তু তুমি চেয়ারে বসবে একদম সোজাসুজি হয়ে, মানে কুঁজো হয়ে বসবে না। যখনই তুমি কুঁজো হয়ে বসবে তখন একটা তোমার মধ্যে মানে কনফিডেন্সের অভাব ফিল হবে। ঠিক আছে? এক্সপার্টরা ভাববেন যে তোমার কনফিডেন্স নেই। অতএব সোজা হয়ে স্ট্রেট হয়ে বসবে। স্ট্রেট হয়ে বসা একটা মানে গেস্টার, ভাইভা রুম বা ইন্টারভিউ রুমে একটা গেস্টার, এটা একটা সোজা হয়ে বসবে। আর ভুল করেও তোমার হাত দুটোকে এক্সপার্টদের টেবিলের উপরে এভাবে রাখবে না, এটা একটা ব্যাড গেস্টার। এটা সবসময় অ্যাভয়েড, কোনো কারণে ভুলবশত অনেকের এটা থেকে যায় যে কথা বলার সময় টেবিলে হাত দিয়ে এভাবে, টেবিলে হাত দিয়ে বা বসে এভাবে টেবিলে হাত দিয়ে কথা বলা, এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। এটা এই অভ্যাসটা যদি ইন্টারভিউ রুমে চলে যায় এটা কিন্তু একটা নেগেটিভ তোমার মানে বিহেভিয়ার সৃষ্টি করবে। অতএব এইটাকে সবসময় অ্যাভয়েড করবে, টেবিলের উপর হাত রেখে কোনোভাবেই কথা বলবে না। অনেকের ব্যাড হ্যাবিট থাকে, এই ব্যাড হ্যাবিটটা কিন্তু এখন থেকে পরিত্যাগ করো। এখন থেকেই তোমরা বাড়িতে বসে টেবিলের সামনে একটা চেয়ার দিবে, চেয়ারে বসবে, চেয়ারে বসে আর চেষ্টা করবে টেবিলে হাতল থাকবে কিন্তু এক্সপার্টদের সামনে সেই হাতলের উপর হাত না রাখার চেষ্টা করবে। হাত দুটো সিম্পলি সোজা করে নিজের কোলের উপরে বা পায়ের উপরে রাখবে। এই গেস্টারগুলো তোমাদেরকে একটু এখানে মেনটেন করতে হবে। এক্সপার্টরা মানে নিজেকে এমনভাবে করবে, মানে সেখানে প্রেজেন্ট করবে যাতে মানে এক্সপার্টরা অভিভূত হয়ে যান এবং বোঝেন যে না, এই ক্যান্ডিডেট যথেষ্ট সোবার ক্যান্ডিডেট, ভদ্র ক্যান্ডিডেট, পোলাইট ক্যান্ডিডেট। এই জিনিসটা তোমাকে ভাইভা রুমে মানে প্রেজেন্ট করতে হবে। আমি ধরে নিচ্ছি যে তুমি অনেক অত্যন্ত মানে রাগী মেজাজের হলেও তোমাকে সেখানে রাগ কন্ট্রোল করে একদম নিজের মধ্যে একটা নম্রতা ভদ্রতা সেখানে মানে প্রেজেন্ট করতে হবে। আর সবসময় মনে রাখবে যে এক্সপার্টদের সঙ্গে কোনোভাবেই তর্কতে কিন্তু যাবে না।
হ্যাঁ, তুমি কোনোদিনই একটা প্রশ্নের উত্তর, এক্সপার্ট তোমাকে একটা কোশ্চেন করলেন, সেই কোশ্চেনে তুমি উত্তর দিলে, হ্যাঁ, তোমার মনে হচ্ছে যে উত্তরটা ঠিক, কিন্তু এক্সপার্ট বলছে না এটা ঠিক না, তুমি এবার এই জন্য তুমি তর্ক বিতর্কে জড়িয়ে যাবে না, ঠিক আছে? তুমি এটাকে কোনোভাবে সেখান থেকে মানে তর্কতে জড়িয়ে গেলে এটা একটা তোমার মানে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। অর্থাৎ কোনোভাবেই তর্কতে যাবে না। আমি ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তুমি ঠিক বলছো, এক্সপার্টরা অন্যভাবে এটাকে বলতে চাইছেন, কিন্তু তাও এক্সপার্টদেরকে সেখানে তোমাকে মানে প্রাধান্য দিতে হবে। এটা মাথায় রেখো, যে এটা অনেকে করে থাকে, যে যে ভাইভা রুমে মনে হয় যে নিজে আমি ঠিক বলছি, এক্সপার্টরা ভুল বলছেন। এটা কোনোদিনই করবে না। মানে এক্সপার্টদের সামনে তুমি নিজে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করবে যে এক্সপার্টরা অনেক বেশি আমার থেকে জানেন, হ্যাঁ, আর আমি অনেক কম জানি, এইটা বোঝাতে হবে তোমাকে এক্সপার্টদেরকে। আর যখনই তুমি বোঝাতে চাইবে যে না আমি কম জানি না, আমি বেশি জানি, এইটা কিন্তু তোমাকে একদম ওখানে হ্যারাস করবে। এটা মনে রেখো, এই ভাবনাটা যখনই এক্সপার্টদের মধ্যে চলে আসবে যে না এ নিজেকে বেশি জাহির করার চেষ্টা করছে, তখন কিন্তু তোমায় কিন্তু হ্যারাস করবে অনেক রকম। হ্যারাস বলতে কি, মানে তোমাকে মেন্টালি অনেক ধরনের প্রশ্ন করবে যার উত্তর দিতে পারবে না, তুমি নিজেকে তখন মানে মেন্টালি ডিপ্রেস হয়ে মেন্টালি প্রেসার আসবে তোমার মধ্যে। এই জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। আর অনেক সময় প্রশ্নের উত্তর পারা যায় না, হ্যাঁ, তোমাকে একটা এক্সপার্ট কোশ্চেন করলেন, সেই কোশ্চেনের উত্তর তুমি দিতে পারলে না, এটা নিয়ে কিন্তু বেশি চিন্তা করা যাবে না এখানে, যে এই প্রশ্নটা তো আমি পারলাম না, তাহলে আমার কি হবে, এটা পরের প্রশ্নগুলো। এটা মাথায় রাখবে যে যখনই কোশ্চেন কোনো মানে আনসার কোশ্চেন তোমার কাছে থেকে গেল, সেটা নিয়ে আর মানে টেনশন করবে না, চিন্তা করবে না। এটা চিন্তা করলে পরের মানে জানা উত্তরগুলো তুমি সঠিকভাবে দিতে পারবে না। এটা ঠিক যে তোমার মানে ভাইভার সময় একটা মানে নার্ভাসনেস আসবে, এটা আসবে, স্বাভাবিক আসা, কিন্তু নার্ভাসনেসটাকে কমাতে হবে, মিনিমাইজ করতে হবে। নার্ভাসনেসটাকে একদম মিনিমাইজ করতে হবে, যতটা পারা যায় নার্ভাসনেস কম নিয়ে আসতে হবে। এবং এটা তোমাকে, এটা তখনই নার্ভাসনেসটা কম হয় যখন নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা বেশি আছে। সেলফ কনফিডেন্স ব্যাপারটা কি, সেলফ আত্মবিশ্বাস যাকে বলে, এই আত্মবিশ্বাসটা তো আর কোথাও কিনতে পাওয়া যায় না, তাই না? আত্মবিশ্বাসটা নিজেকে মানে তৈরি করতে হয়। তোমাকে যদি কোনো একটা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়, ধরো তোমাকে অ্যালজাবরা থেকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে অ্যালজাবরাতে কখন তোমার সেলফ কনফিডেন্স আসবে? তখনই আসবে যখন তুমি সেই সাবজেক্টটাকে ভালো করে পড়বে। তখন তোমার মধ্যে যতই পড়াশোনা করবে, যতই তুমি কালচার করবে, যতই প্রবলেম সলভ করবে সেই অ্যালজাবরার উপরে, ততই তোমার কনফিডেন্স বাড়বে। আর কনফিডেন্স যখনই বাড়বে, তখন তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হবে। তখন তোমার মধ্যে মনে হবে কি না, এখান থেকে আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি মানে অ্যান্সার দিতে পারবো আশা করি। আর এক্সপার্টরা, আমি আগেও বলেছিলাম যে এক্সপার্টরা কিন্তু তোমাদেরকে মানে কোনোদিনই চান না যে তুমি মেন্টালি মানে ডিপ্রেসড হও। ওনারা প্রথমে তোমাকে কি করবেন, আমি আগেও বলেছিলাম যে প্রথমে একটা তোমাকে নাম জিজ্ঞেস করবেন, তোমার নাম জিজ্ঞেস করবেন, কোথা থেকে এসেছেন, এইগুলো কি, এগুলো জাস্ট তোমার কনফিডেন্স লেভেলটাকে হাই করাতে চাইছেন, মানে তোমার মধ্যে নার্ভাসনেসটাকে কমাতে চাইছেন। আর নার্ভাসনেস যখনই কমে যাবে, তখনই তোমার মধ্যে কি হবে, তোমার মধ্যে মানে কনফিডেন্সটা বাড়বে, এবং যে প্রশ্নটার উত্তর তোমার কাছে জানা আছে সেই উত্তরটা দিতে পারবে। আর নার্ভাসনেস যখনই তোমার মধ্যে থাকবে, বেশি নার্ভাসনেস থাকবে, তখন জানা উত্তরগুলো তুমি দিতে পারবে। আর কোশ্চেন যখনই এক্সপার্টটা করবেন, এটা মাথায় রেখো যে মন দিয়ে, একদম মন দিয়ে তোমাকে কোশ্চেনটা শুনতে হবে। মানে এক্সপার্টরা তোমাকে প্রশ্ন করছে না, তোমার মন অন্য মনস্ক হয়ে আছে, বা নার্ভাসনেসের জন্য অন্যদিকে মন চলে গেছে, হ্যাঁ, অন্য কিছু ভাবছো তুমি, এইটা কিন্তু খুব মানে ব্যাড ইফেক্ট আছে এখানে একটা। কারণ এক্সপার্টরা, তুমি একদম এমনভাবে এক্সপার্টদেরকে ফলো করবে, তাদের কোশ্চেনকে ফলো করবে, যে তুমি একদম 100% মনোযোগ দিয়ে সেই প্রশ্নটা শুনছো তুমি। কোনো কারণে এমনও হতে পারে যে প্রশ্নটা তুমি শুনলে কিন্তু বুঝতে পারছো না, তখন মানে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করতে হবে কি স্যার, আমি একটু প্রশ্নটা একটু যদি আরেকবার বলতেন, তাহলে আমি ক্লিয়ার করতে পারতাম প্রশ্নটা, এভাবে ভদ্রভাবে করবে, প্রশ্নগুলোকে আবার রিপিট করার জন্য অনুরোধ করতে হবে। আর যখনই মানে এক্সপার্টরা প্রশ্ন করবেন, তখন তোমাকে কিন্তু মানে যেটা আই কন্ট্যাক্ট বলা হয়, যে চোখে চোখে চোখ মিলিয়ে তোমাকে প্রশ্ন শুনতে হবে, প্রশ্ন উত্তর দিতে হবে। মানে এমন না যে তোমাকে এক্সপার্ট প্রশ্ন করছে আর তুমি নিচে এইভাবে মানে চোখ নিচের দিকে করে প্রশ্নটা শুনছো, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? একদম এক্সপার্টদের দিকে তাকিয়েই তোমার প্রশ্নটা তোমাকে শুনতে হবে।
আর উত্তরটাও এক্সপার্টের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে উত্তরটা দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু করা যাবে না কোনোদিনই যে প্রশ্ন করছে না বা উত্তর দিচ্ছ, তুমি প্রশ্নটার উত্তর দিচ্ছ তখন নিজের দিকে মুখ করে, যেমন নতুন বিবাহিত বউরা যেমন করে থাকে যে ঘোমটা দিয়ে মুখের দিকে নিচের দিকে মুখ করে রাখে, আর প্রশ্ন যারা করে সাইড থেকে তারা নিচের মানে এইভাবেই নিচে মুখ করে উত্তর দেয়। এটা করবে না, কিন্তু তুমি কিন্তু মনে রাখবে যে তুমি একজন ক্যান্ডিডেট, সেখানে তুমি ভাইবা। এটা তো ঠিক যে তোমার একটা বেকারত্ব জীবন থেকে চাকরি জীবনের মধ্যে এই ইন্টারভিউটাই, ভাইভাটা কিন্তু ভাইটাল একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এই প্রাচীরটাকে তোমাকে ভাঙতে হবে। এই প্রাচীরটা যদি তুমি ভাঙতে না পারো, তাহলে কিন্তু তুমি চাকরি জীবনে প্রবেশ করতে পারছো না। অতএব চাকরি জীবনে প্রবেশ করার জন্য যে প্রাচীর ভাঙার জন্য যা যা করণীয় সব তোমাকে করতে হবে এখানে। আর অনেকের ব্যাড হ্যাবিট থাকে যে এখনো তো আমি দেখেছি, আমরা যখন মানে ক্লাস নিই তখন অনেক বড় ছেলে, অ্যাডাল্ট ছেলে, অথচ ক্লাস নেওয়ার সময় এভাবে দাঁতে করে নখ কাটছে। এই ব্যাড হ্যাবিট যদি থেকে যায়, এটা যদি কোনো কারণে তুমি মানে এক্সপার্টদের সামনে এটা রিপ্রেজেন্ট করো, এক্সপার্টরা যদি কোনোভাবে দেখতে পায়, এটা কিন্তু তোমার মানে খুব নেগেটিভ দিক হবে এটা। ঠিক আছে? কারণ তুমি মনে রাখবে তুমি একজন শিক্ষক হতে চলেছো, আর তুমি তো ছাত্রদেরকে তৈরি করবে, তাদের চারিত্রিক গুণাবলী তৈরি করবে, তাদের বিভিন্ন ধরনের গুণ তাদের মধ্যে তুমি তৈরি করবে। আর তুমি তো তখন বলবে যে তোমরা ক্লাসে তুমি দাঁতে নখ কাটছো কেন? আর তুমি টিচার হয়ে গেছো, তারপরে এইভাবে তুমি দাঁতে নখ কাটছো দিয়ে ছাত্রদেরকে নিষেধ করছো, এই তুই দাঁতে নখ কাটছিস কেন? তখন তোমাকে তো মানবে না কেউ। তোমার এটা এই এই যদি কোনো এই ধরনের খারাপ মানে হ্যাবিট থেকে থাকে, ব্যাড হ্যাবিট থেকে থাকে, তাহলে এই ব্যাড হ্যাবিটকে কিন্তু অবশ্যই তোমাকে মানে মানে এটা থেকে মুক্তি পেতে হবে। এটা যদি থেকে থাকে, অনেকের থাকে, আমরা দেখি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছে, তো এটা থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে মুক্তি করবে এটা। ঠিক আছে? এই অভ্যাসটাকে ত্যাগ করার চেষ্টা করবে। ঠিক আছে? যেভাবে হোক এটাকে ত্যাগ করার চেষ্টা করবে। আবার অনেকে কি হয়, অনেকে কথা বলার সময় মাথা চুলকায়, এভাবে গা চুলকায়। এই অভ্যাসটা যদি মানে ভাইভাতে চলে যায়, এক্সপার্টদের সামনে এরকম যদি বিহেভ করো, এরকম অ্যাটিটিউড করো, তাহলে এক্সপার্টরা কিন্তু অনেক নেগেটিভ ভাবে নেবেন এটা। এক্সপার্টদের মধ্যে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। তা এই জিনিসগুলোকে তোমাদেরকে মানে খুব মনোযোগ সহকারে এগুলোকে মানে যদি এই ধরনের কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে, তাহলে এই ব্যাড হ্যাবিটগুলোকে মানে বর্জন করতে হবে। আর যখনই কোনো এক্সপার্টরা কোনো প্রশ্ন করবেন, তখন প্রশ্নটা শুনবে, ভালো করে মন দিয়ে শুনবে। আর উত্তর দেওয়ার সময় কিন্তু একদম ভালোভাবে উত্তর দেবে, তাড়াহুড়ো করো না। অনেক সময় জানা প্রশ্ন, হ্যাঁ তুমি উত্তর জানো, কিন্তু তাড়াহুড়ো করে বলতে গিয়ে তোমার সেটা ভুল হয়ে যায়। এই ধরনের এই এই ধরনের কিন্তু মানে তাড়াহুড়োর ব্যাপারটা এখানে মানে প্রকাশ করবে না, কোনোভাবেই প্রকাশ করবে না। একদম সুষ্ঠুভাবে ধীরে সুস্থে প্রশ্নের উত্তর দেবে। তোমাকে ধরো প্রশ্ন করলো যে ওয়ান টু ওয়ান ম্যাপিং মানে ইনজেক্টিভ না সাবজেক্টিভ, তখন তুমি বললে ওয়ান টু ওয়ান মানে সাবজেক্টিভ। না 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 না, ইনজেক্টিভ। এই যে তুমি এরকম তাড়াহুড়ো করতে প্রথমে একটা উত্তর দিয়েছো, দিয়ে আবার বলছো না 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 এটা এটা হবে। এই ধরনের কখন হয় এই অ্যান্সারগুলো? যখন তুমি তাড়াহুড়ো করো। তাড়াহুড়ো করলে এই ধরনের একটা ভুল অ্যান্সার চলে আসে। তুমি জানো কিন্তু ব্যাপারটা ইনজেক্টিভ কোন ম্যাপিংটা, এটা জানো, কিন্তু তোমার মধ্যে এটা তাড়াহুড়োর জন্য এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের তাড়াহুড়ো করা যাবে না, সঠিকভাবে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে উত্তর দিতে হবে। আর তাড়াহুড়ো ব্যাপারটা করলে তোমারই ভুল হবে, আর তাড়াহুড়ো জিনিসটা এক্সপার্টরাও পছন্দ করেন না। আর এটাও মেনে চলতে হবে তোমাকে, এটাও মনে রাখতে হবে মাথায় যে কোনো কোশ্চেন করলেন, তুমি জানো না প্রশ্নটা, যে থেমে থেকে গেলে এইভাবে থেমে থেকে গেলে, ঠিক আছে, এটা এটা কিন্তু অনেকক্ষণ ধরে থেমে থাকা যাবে না। হ্যাঁ, যদি ভাবো যে না এটা আমি পারবো না, তো এটা মানে এক্সপার্টদেরকে বলে দেবে যে স্যার আমি তো এই মুহূর্তে এটা মনে পড়ছে না, আমি অনেকদিন আগে পড়াশোনা করেছি, ভাইভার আগে এটা আমার ওই সাবজেক্টটা কভার করা হয়নি, এই চ্যাপ্টারটা কভার করা হয়নি, ওই জন্য আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এইগুলো তুমি এইভাবে বলবে। অনেকক্ষণ ধরে চুপচাপ থাকবে না। কোনো উচ্চারণ মানে না জানো, না জানাটা কোনো মানে না জানাটা কোনো কোনো অপরাধ না, কিন্তু এটা মাথায় রাখবে। অ্যাকচুয়ালি ভাইভার তো কোনো সিলেবাস নাই। ভাইভার কোনো সিলেবাস নাই। এক্সপার্ট যিনি আসবেন, কোথা থেকে প্রশ্ন জানেন, কোন প্রশ্ন করবেন, মানে তিনি আর উপরওয়ালা ছাড়া কেউ জানবেন না। অতএব তোমাকে নিজেকে তৈরি করতে হবে এভাবে। বিভিন্ন দিক থেকে মানে সব দিকগুলোকে কভার করতে হবে তোমাকে। আর সবসময় চেষ্টা করবে যে
তোমার যে মানে ক্রেডেনশিয়ালস যেগুলো, অ্যাডমিট, মার্কশিট, ঠিক আছে, সেই মার্কশিটগুলোকে পরপর সাজিয়ে, মানে এটাও এক্সপার্টরা টেস্ট করেন। হ্যাঁ, এক্সপার্টরা কিন্তু হঠাৎ তোমাকে বলুন তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিটটা দেখি, ঠিক আছে, যে তুমি ফাইল বের করছো, একটা একটা করে উল্টাচ্ছ, আর একটা করছো, কই এখানে নাই, আর একটা নেই, এভাবে নাই। হ্যাঁ, এটা কিন্তু একটা যখন বের করতে বলেন, এক্সপার্টরা টেস্ট করেন যে তুমি কত সিস্টেমেটিক। তাহলে কি, তুমি যদি পরপর রাখো, প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট লেখে, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট লেখে, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট রাখে, এইভাবে পরপর এইচএস এর অ্যাডমিট, এইচএস এর রেজিস্ট্রেশন, এইচএস এর মার্কশিট, এইচএস সার্টিফিকেট পরপর যদি সাজিয়ে রাখো, তো তোমার মনেই থেকে যাবে যে এই দুটো তিনটে পরে আমার এই মার্কশিটটা আসবে বা এই সার্টিফিকেটটা আসবে। আর এলোমেলো করে যদি রাখো, তাহলে ওখানে খুঁজতে গিয়ে তোমার তুমি পাবে না, আর যখনই তোমার দেরি হবে খুঁজতে, তখনই তোমার মধ্যে আরো নার্ভাসনেস বেড়ে যাবে। তুমি তখন আর মানে যা থাকলেও আর খুঁজে পাবে না। আর এই ইফেক্টটা পরের প্রশ্নতে চলে আসবে তোমার মধ্যে, যে তখন প্রশ্ন করবে, তখন তুমি ঘাবড়ে যাবে আর উত্তর দিতে পারবে না। এই নার্ভাসনেসটাই হচ্ছে মানে ভাইভার সব থেকে শত্রু, বড় শত্রু। এই নার্ভাসনেসটাকে তোমাকে মানে ওভারকাম করতে হবে, এটা কন্ট্রোল করতে হবে, মিনিমাইজ করতে হবে। এটা ঠিক, ক্যান্ডিডেট যখনই ভাইভাতে মানে প্রেজেন্ট হবে, ভাইভাতে নিজেকে যখন প্রেজেন্ট করবে, তখন কিন্তু নার্ভাসনেস থাকবেই, ক্যান্ডিডেটের মধ্যে একটা নার্ভাসনেস থাকবেই, থাকাটা স্বাভাবিক। কিন্তু এটাকে কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, নাহলে তোমার আরো মানে পরের কোশ্চেন গুলো তোমার বা পরের কাজগুলো তোমার সঠিক হবে না। তা আমি যেটা বলছিলাম যে সিস্টেমেটিক না, এক্সপার্টরা কিন্তু এটা টেস্ট করে, যে হঠাৎ এটা দাও, তোমার এটা দেখি। হ্যাঁ, তখন তুমি কি হচ্ছে, খুঁজতে গিয়ে তোমার এলোমেলো হয়ে গেছে বা হয়েছে, এটা থেকে বুঝে নেবেন যে তুমি কতটা সিস্টেমেটিক। যদি তুমি দু তিনটা এভাবে উল্টে একটা যেটা চেয়েছেন সেটা দেখিয়ে দিলে, এটাতে এক্সপার্টটা মানে মুগ্ধ হয়ে যাবে, কি না এই ক্যান্ডিডেট অনেক মানে সিস্টেমেটিক আছে। তাহলে এই জিনিসগুলোকে তোমাকে মনে রাখতে হবে। আর যদি তোমার নাম জিজ্ঞেস করে, যে নাম কি, এটা স্বাভাবিক, ক্যান্ডিডেটদেরকে এক্সপার্টরা নাম জিজ্ঞেস করে থাকেন। নাম, শুধু নামটা বলবে। হ্যাঁ, নামটার সঙ্গে অনেকে কি করে, যে নাম জিজ্ঞেস করো মানে নাম জিজ্ঞেস করলো মানে নিজেকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে, এটা না কিন্তু। নাম জিজ্ঞেস করেছে তো নামই বলবে। দেখা গেলো তোমাকে নাম জিজ্ঞেস করেছে, তুমি নাম বললে, তোমার বাবার নাম বললে, বাড়ি কোথায়, কোথায় কলেজ স্কুলে পড়েছি, কোথায় কলেজে পড়েছি, কত সালে কি পাস করেছি, এগুলো সব বৃত্তান্ত তুমি বলছো, এটা কিন্তু কোনোদিনই করবে না। যদি বলে যে তোমার সম্বন্ধে কিছু বলো, ইন্ট্রোডিউস ইউর সেলফ যেটাকে বলছে, তখন তুমি এগুলো বলবে, আদারওয়াইজ বলবে না। নাম জিজ্ঞেস করলে নামই বলবে, একদম সঠিকভাবে উচ্চারণ করে নিজের নামটা বলবে। আর চেষ্টা করবে যে কিছু কিছু প্রশ্নের উত্তর এটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্র্যাকটিস করানোর চেষ্টা করবে। যদি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, তাহলে এই কনফিডেন্সটা বাড়ে আর কি। আর যে ভুল হওয়ার সম্ভাবনা, যখনই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, তখন দেখবে যে কিছু কিছু ভুল হচ্ছে, সেই ভুলগুলো তুমি নিজেই সংশোধন করবে। তাহলে এইগুলো আমরা আরো পরে নিয়ে আলোচনা করব, অ্যাটিটিউড রিলেটেড, মানে পার্সোনালিটি টেস্ট এবং অ্যাটিটিউড কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, আরো আমরা ডিসকাস করব। আর এখন একটু সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি, যে কোন কোন সাবজেক্ট, কোন কোন চ্যাপ্টার বা কোন কোন সাবজেক্টগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আর একটা এখানে কথা বলে রাখি, যে তোমরা যারা 9, 10 বা 11, 12-এর জন্য ভাইভাতে মানে প্রিপারেশন নিচ্ছ, ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা 9, 10-এর জন্য নিচ্ছ, তারা 9, 10-এর বইটাকে কিন্তু একটু ভালো করে দেখে নিও। প্রত্যেকটা পাতা উল্টে দেখে নিও, সবগুলোই জানা আছে, 9, 10-এর কিছু জটিল কিছু নাই, সবগুলোই তোমরা পারবে, একবার করে দেখে নিবে। হ্যাঁ, হঠাৎ হয়তো এক্সপার্টরা প্রশ্ন করলেন যে 9, 10-এ কি কি আছে, একটু কি কি পড়াতে হয় একটু বলুন তো, এটা এটা হতেই পারে, এক্সপার্টরা জিজ্ঞেস করতে পারে। তখন কিন্তু যদি না বলতে পারো, এটা একটা মানে ব্যাড ইমপ্রেশন তৈরি করে। ওই জন্য একটু দেখে নিবে এগুলো জিনিসগুলো। তারপরে তুমি দেখে নিবে, যারা 11, 12-এর ভাইবার জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তারা 11, 12-এর কি কি আছে, কোন সাবজেক্ট মানে কোন পেপারে কি আছে, এগুলো ভালো করে দেখে নিবে। কারণ এইচএস থেকে মানে বিশেষ করে 11, 12-এর ভাইবার জন্য, তোমার 11, 12-এ একটা কম্বিনেশন বলে চ্যাপ্টার পাওয়া যায়, পারমুটেশন কম্বিনেশন। এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নিবে, পারমুটেশন কম্বিনেশন, এটা ভাইভা থেকে ভাইবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা একটু দেখে নিবে, ঠিক আছে। আর তার সঙ্গে গ্রাজুয়েশনের ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের মধ্যে রিয়াল অ্যানালিসিস একটা আছে। রিয়াল অ্যানালিসিসের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মিন ভ্যালু থিওরেম আর ম্যাক্সিমা মিনিমা। মানে মিন ভ্যালু থিওরেম আর ম্যাক্সিমা মিনিমা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে একদম
পুরো বইটা পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড সবগুলোকে পড়বে। ঠিক আছে? প্রশ্ন কিরকম হয় আমরা প্রশ্ন নিয়ে তো ডিসকাস করবো, সাবজেক্টের প্রশ্ন কিভাবে হবে, ভাইভাতে কি ধরনের প্রশ্ন হতে পারে এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ভাইভা রিলেটেড স্পেশালি ভাইভাতে কি ধরনের প্রশ্ন হয় এগুলো নিয়ে আমরা তো ডিসকাস করবোই। আর অ্যালজেব্রার মধ্যে লিনিয়ার অ্যালজেব্রার ভেক্টর স্পেস চ্যাপ্টারটা ভালো করে দেখবে। ভেক্টর স্পেস, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, তারপরে র্যাঙ্ক, নালিটি, এই জিনিসগুলোকে ভালো করে দেখবে। ওই ভেক্টর স্পেস চ্যাপ্টারটা ভালো করে দেখবে। একটা ম্যাট্রিক্স কখন ডায়াগোনালাইজেবল হবে, কখন হবে না, এইসব জিনিসগুলোকে এই লিনিয়ার অ্যালজেব্রার ওই পার্টটা ভালো করে দেখবে। আর তার মধ্যে অ্যালজেব্রার যেটা থিওরি অফ ইকুয়েশন আছে, কমপ্লেক্স নাম্বারটা খুব ভালো করে দেখবে কিন্তু, কারণ কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা মানে 11-12 আছে। অর্থাৎ কমপ্লেক্স নাম্বারটা ভালো করে, যে কিভাবে তার মানে একটা কমপ্লেক্স নাম্বার আর্গান প্লেনে কি বোঝায়, মডিউলাসটা আর্গান প্লেনে কি বোঝায়, আর্গুমেন্টটা আর্গান প্লেনে কি বোঝায়, এই জিনিসগুলো কিভাবে আর্গুমেন্ট বের করতে হবে, কিভাবে কোনো কমপ্লেক্স নাম্বারকে পোলারে কনভার্ট করতে হবে, কিভাবে কমপ্লেক্স নাম্বারের মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে হবে, একটা আর্গুমেন্ট কখন প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে, যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট না হয় তাকে কিভাবে প্রিন্সিপাল আর্গুমেন্টে কনভার্ট করতে হবে, এই জিনিসগুলো খুব ভাইটাল, কিন্তু এগুলো খুব দরকারি। এই অ্যালজেব্রার এই জিনিসটা ভালো করে তোমরা দেখে আসবে। আর টাইম নষ্ট করবে না, আমি যেগুলো মানে বলবো সেগুলো চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, তারপরে আবার যখন ক্লাস নেবো তখন আবার সেই বাকিগুলো করবো, কিন্তু যেগুলো বলছি আপাতত এগুলো ভালো করে পড়ে নিবে। ঠিক আছে? আর তারপরে আমরা তো সেখান থেকে ডিসকাস করবো ভাইভা রিলেটেড কিরকম প্রশ্ন হবে। আচ্ছা, এখন দু একটা আমি ম্যাথামেটিক্সের ভাইভা রিলেটেড কিছু প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে ডিসকাস করব, কয়েকটা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। যে আমি আগের ক্লাসে বলেছিলাম যে তোমার ফান্ডামেন্টাল থিওরেম, প্রত্যেকটা সাবজেক্টে যে সাবজেক্টে ফান্ডামেন্টাল থিওরেম আছে সব ফান্ডামেন্টাল থিওরেমগুলোকে অবশ্যই পড়ে যাবে। এই ফান্ডামেন্টাল থিওরেমগুলো খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটার এই ফান্ডামেন্টাল যে সব সাবজেক্টের কি আছে ফান্ডামেন্টাল থিওরেম আছে, সেই ফান্ডামেন্টাল থিওরেমগুলো ভালো করে পড়ে যেতে হবে। যেমন যদি বলে তোমাকে ভাইভাতে ধরো জিজ্ঞেস করে যে ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপির ফান্ডামেন্টাল থিওরেম কি বলছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল থিওরেম অফ ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি আর কিছুই নয়। এটা থিওরেমটা কি বলতে এসেছে অ্যাকচুয়ালি, যে কোনো এলপিপির যদি অপটিমাল সলিউশন থাকে তাহলে সেই সিস্টেমের যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের যে বেসিক ফিজিবল সলিউশন আছে, কোনো একটা বেসিক ফিজিবল সলিউশনের সঙ্গে কোইনসাইড করবে। মানে অপটিমাল সলিউশনটা কি হবে, কোইনসাইড করবে কার উপরে, অ্যাটলিস্ট ওয়ান বেসিক ফিজিবল সলিউশন, অ্যাটলিস্ট ওয়ান বেসিক ফিজিবল সলিউশন। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি, যে কোনো এলপিপির যদি অপটিমাল সলিউশন থাকে তাহলে সেটা অন্তত একটা বেসিক ফিজিবল সলিউশনের উপর কোইনসাইড করবে। তারপরে আমরা কোনো এলপিপি কে যখন সলভ করি আমরা গ্রাফিক্যালি, যখন 2 ডাইমেনশন থাকে, দুটো ভেরিয়েবল যখন থাকে তখন গ্রাফিক্যালিও সলভ করতে পারি, আর আমরা সেটাকে সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করতে পারি। তাহলে গ্রাফিক্যাল মেথডের সঙ্গে সিমপ্লেক্স মেথডের কি রিলেশন, অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল মেথডের সঙ্গে, যে গ্রাফিক্যালি এইটা ধরো ফিজিবল রিজিয়ন পেলাম, এই রিজিয়নটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা ও এ বি সি ও, এটা হচ্ছে ফিজিবল স্পেস, সলিউশন স্পেস যাকে বলছি। এই ফিজিবল স্পেস এর কর্নার পয়েন্ট কোনগুলো, কর্নার পয়েন্ট হচ্ছে ও এ বি আর সি। এখন এই এলপিপিটাকে যখন আমরা সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করবো তখন টেবিল 1 থেকে টেবিল 2 যাব, টেবিল 2 থেকে টেবিল 3 যাব। কখন অপটিমালিটি আসে, যখন জেড জে মাইনাস সি যে পজিটিভ হয়ে যাবে, যদি ম্যাক্সিমাইজিং প্রবলেম হয় জেড জে মাইনাস সি যেটা পজিটিভ হলে অপটিমাল। তাহলে এই যে টেবিল 1 থেকে টেবিল 2 যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, যে একটা কর্নার পয়েন্ট থেকে আর একটা কর্নার পয়েন্টে যাচ্ছি। যখন কোনো একটা টেবিল থেকে তার পরের টেবিলে গেলাম, এটা গ্রাফিক্যালি একটা কর্নার পয়েন্ট থেকে জাম দিয়ে আর একটা কর্নার পয়েন্টে যাবে।
আর এই মধ্যে কোনো একটা কর্নার পয়েন্টেই কি থাকবে, এর অপটিমাল সলিউশন থাকবে। তা এই জিনিসগুলোকে একটু ভালো করে দেখে রাখতে হবে। আচ্ছা, যেমন তোমাদের জিওমেট্রিতে মানে গ্রাজুয়েশনের সিলেবাসে জিওমেট্রি আছে, 2 ডাইমেনশন জিওমেট্রি, 3 ডাইমেনশন জিওমেট্রি। 2 ডাইমেনশন জিওমেট্রিতে কনিক আছে, যেমন ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা আছে। ঠিক আছে, এই ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা এটা কিন্তু এইচএসেও আছে, কিন্তু তোমাদের দেখবে 11-12 এতে বইয়ে। তা আমি যেটা বলছি যে 11-12 বইয়ে, 11-12 সিলেবাসে, মানে 11-12 টেক্সট বইয়ে যেগুলো পড়ানো হয়, আর তার সঙ্গে গ্রাজুয়েশনের যে সিলেবাস, এসএসসির যে সিলেবাস তোমাদের, এই সিলেবাস যেগুলো কমন পড়বে সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। যেমন এই কণিক থেকে একটা খুব মানে প্রচলিত প্রশ্ন আছে, যেটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স বলা হয়। ডিরেক্ট্রিক্স এটা একটা ভাইবার কোশ্চেন। ডিরেক্ট্রিক্স, ঠিক আছে, কণিকের ডিরেক্ট্রিক্স কাকে বলা হয়, ডিরেক্ট্রিক্সটা কি? ঠিক আছে, অনেকে শুনেছে বাংলাতে তাকে নিয়ামক বলা হয়। তাই ডিরেক্ট্রিক্সটা কি? ডিরেক্ট্রিক্সটা আর কিছুই নাই, এটা একটা কণিক। ভালো করে দেখো, এটা একটা কণিক হতে পারে, এটা কণিকটা ইলিপস হতে পারে, প্যারাবোলা হতে পারে, অথবা হাইপারবোলা হতে পারে। এখন ইলিপস এখানে কি হচ্ছে, একটা ট্যানজেন্ট নিচ্ছি, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট নিচ্ছি, আর এই পয়েন্টে একটা ট্যানজেন্ট নিচ্ছি, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট নিচ্ছি। এটা হচ্ছে পি পয়েন্ট, কিউ পয়েন্ট। পি পয়েন্টের ট্যানজেন্ট আর কিউ পয়েন্টের ট্যানজেন্ট এরা একে অপরকে টি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এবং এই ট্যানজেন্ট দুটোর অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই পয়েন্টের, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাসটাকে বলা হবে ডিরেক্ট্রিক্স বলা হবে। তাহলে লোকাস অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ পারপেন্ডিকুলার ট্যানজেন্টস অ্যাট কোনিক্স, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডিরেক্ট্রিক্স বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে এই ধরনের সূক্ষ্ম জিনিসগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে ভাইভাতে ডিটেলস কিছু, এই ছোটখাটো জিনিসগুলোর উপর বেশি জোর দিতে হবে। এক্সপ্লেনেশনও, এক্সপার্টরা এক্সপ্লেনেশনও চায় অনেক সময়, বিভিন্ন ধরনের ফর্মুলা কিভাবে আসলো ফর্মুলাটা, এটাও চান। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে বেশি মনে, মানে এগুলোকে বেশি জোর দিতে হবে। যেমন মানে মেকানিক্স থেকে একটা ভাইভার জন্য একটা প্রশ্ন খুব দরকারি আর কি, যে ধরো পৃথিবীর উপরে, পৃথিবী সূর্যের চারদিকে, এটা হচ্ছে অরবিট অফ দ্য আর্থ, আর এটা হচ্ছে পজিশন অফ সান। ঠিক আছে, এটা দিয়ে, এটা আর্থ, পজিশন অফ আর্থ, এটা পজিশন অফ সান। এভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে কোনো একটা ধূমকেতু পৃথিবীর উপর, ভারী ধূমকেতু পৃথিবীর উপর পড়ে গেল, তাহলে কি সিচুয়েশন হতে পারে? এখানে এর উত্তরটা এরকম হবে যে এই ধূমকেতুটা যখন এখানে পড়বে, তখন কি হবে, একটা, এটাকে ডিস্টার্বিং ফোর্স বলা হচ্ছে। তখন পৃথিবীটা, সাপোজ আমি এক্সাম্পলের জন্য বোঝানোর সুবিধা বলছি, পৃথিবীটা অরবিট ছেড়ে এখানে চলে আসলো, কিন্তু এখানে চলে আসলে আবার এখানে দোল খেতে খেতে আবার নিজের অরবিটে চলে আসে। এটাকে স্টেবিলিটি অফ আর্থ অরবিট বলা হয়। স্টেবিলিটি, স্টেবিলিটি অফ অরবিট, অরবিট। আর এখানে পাওয়া যায় যে যদি ফোর্স, ল অফ ফোর্স, এই যে ফোর্স, এটা যদি ফোর্স এফ হয়, আর এফ ইকুয়াল টু মিউ বাই আর টু দি পাওয়ার এন হয়, আমি ধরছি ফোর্সের লটা হচ্ছে মিউ বাই আর টু দি পাওয়ার এন, ডিস্টেন্সের nth পাওয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এটা প্রমাণ করা যায় ম্যাথমেটিক্যালি যে এন যদি লেস দ্যান 3 হয়, তাহলে যে অরবিটটা হবে সেই অরবিটটা স্টেবল অরবিট হয়। আর পৃথিবী আর সূর্যের আমরা ল অফ ফোর্স আমরা জানি যে এটা ইনভার্স স্কয়ার ল মেনটেন করে, দ্যাট ইজ এফ, পৃথিবী আর সূর্যের মধ্যে ফোর্সটা যদি এফ হয়, তাহলে এফ ইকুয়াল টু মিউ বাই আর স্কয়ার হয়, এফ ইকুয়াল টু মিউ বাই আর স্কয়ার। তাহলে এখানে আর এর মান, এন এর মান কত, এন ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু হুইচ ইজ লেস দ্যান 3, তাহলে অরবিটটা কি হয়ে গেল, স্টেবল অরবিট হয়ে গেল। তাহলে সবসময় মনে রাখবো যে পৃথিবীর অরবিট, পৃথিবী ছাড়া অন্যান্য যে গ্রহ আছে, প্ল্যানেটস অরবিট যাকে বলা হচ্ছে, প্ল্যানেটস অরবিট আর স্টেবল অরবিটস। এই ধরনের আরো কোশ্চেন আছে, যেমন যদি ইয়ে করে দেওয়া হয়, তোমার
একটা ঢিলকে এখান থেকে একটা ঢিলকে ছুঁড়ে দেওয়া হলো, একটা ঢিলকে এভাবে ছুঁড়ে দেওয়া হলো, দিয়ে আবার মাটিতে পড়লো। একটা ঢিলকে ইউ ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করলাম, আলফা অ্যাঙ্গেলে প্রজেক্ট করলাম, দিয়ে এই ঢিলটাকে মানে এইভাবে ঢিলটাকে ছুঁড়ে ছুঁড়ে দিলাম আর কি, ছুঁড়ে আবার ঢিলটা মাটির উপরে পড়বে। তাহলে এই যে ঢিলের প্রজেক্টাইল যেটাকে বলা হচ্ছে পাত বলা হচ্ছে, এই পাতটা কিরকম পাত হয়, এটা একটা ভাইভার কোশ্চেন, যে পাতটা কিরকম হয়। এটা আমরা সকলেই জানি যে এই পাতটা কিরকম হয়, এটা এটা প্যারাবোলা হয়, প্যারাবোলা, এই পাতটাকে প্যারাবোলা, জিওমেট্রিক্যালি প্যারাবোলা হয় পাতটা। আর তার সঙ্গে এই রেজাল্টটা কাজে লাগে যে কত অ্যাঙ্গেলে, যে এখান থেকে ছুঁড়েছি ঢিলটাকে, এখান থেকে ছুঁড়েছি দিয়ে আবার এতে গিয়ে মাটিতে পড়েছে, এটাকে রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ বলা হয়, আর্কটাকে হরাইজন্টাল রেঞ্জ বলা হয়। যত দূরে গিয়ে এখান থেকে ছুড়লাম, দিয়ে যত দূরে গিয়ে পড়লো আবার মাটিতে, ওই ডিস্টেন্সটাকে রেঞ্জ বলা হচ্ছে, হরাইজন্টাল রেঞ্জ। আর এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, আর এর মান ম্যাক্সিমাম হবে যদি আলফা ইকুয়াল টু π/4 বা 45 ডিগ্রি হয়। যদি এই যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 ডিগ্রিতে যদি এটাকে কি করা হয়, প্রজেক্ট করা হয়, তাহলে সব থেকে দূরে গিয়ে পৌঁছাবে, এই রেঞ্জের মানটা সব থেকে কি হবে, বেশি হবে। আচ্ছা, আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রশ্ন আছে, ধরো এইরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে d2y বাই dx স্কয়ার মাইনাস dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন সলভ করি, খুব ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে শুনবে, এই কোশ্চেনটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, যে এটা আমরা যখন করি তখন অক্সিলারি ইকুয়েশন ধরে নিই m স্কয়ার মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0, এটা অক্সিলারি ইকুয়েশন ধরে নিই আমরা। মানে অ্যাকচুয়ালি লেখি কি, এটাকে যদি অপারেটর আকারে লেখা হয় তাহলে d স্কয়ার মাইনাস d প্লাস 2y ইকুয়াল টু 0, ইকুয়েশনটাকে ডি অপারেটর দিয়ে এইভাবে লেখা হয়, যেখানে d ইজ দ্য অপারেটর, ddx এটা হচ্ছে অপারেটর। তাহলে এর অক্সিলারি ইকুয়েশন যখন বের করি তখন ডি এর জায়গায় m বসিয়ে নিই আমরা, তাহলে ডি এম স্কয়ার মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে ভাইভাতে কোশ্চেন আছে যে এইটা কেন করা হয়, অক্সিলারি ইকুয়েশনটা এইটা কেন হয়, কি করে আসে এটা, ঠিক আছে। তাহলে এটা আমরা যখনই আচ্ছা, এটা আসল অ্যান্সারটা হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে d2y বাই dx স্কয়ার মাইনাস dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশনের কনসেপ্টটা কি, অ্যাকচুয়ালি অক্সিলারি ইকুয়েশনের কনসেপ্ট হচ্ছে যে এর একটা ট্রায়াল সলিউশন আমরা ধরে নিই। ট্রায়াল সলিউশনটা কি ধরি, ট্রায়াল সলিউশনটা ধরে নিই y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, এর একটা ট্রায়াল সলিউশন ধরে নিই। তাহলে y ইকুয়াল টু যদি e টু দি পাওয়ার mx হয়, তাহলে dy বাই dx কত হবে, dy বাই dx সমান m e টু দি পাওয়ার mx হবে, d2y বাই dx স্কয়ার এটা কত হবে, d2y বাই dx স্কয়ার এটা সমান হবে m স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার mx হবে। এই মানগুলো y dy বাই dx আর d2y বাই dx এর মান এই ইকুয়েশনে বসাচ্ছি, বসালে কিরকম হবে, m স্কয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস dy বাই dx এর মান বসাচ্ছি, তাহলে m ই টু দি পাওয়ার mx আর প্লাস 2 ই টু দি পাওয়ার mx, এটা ইকুয়াল টু 0, ই টু দি পাওয়ার mx কমন চলে যাচ্ছে, তাহলে m স্কয়ার মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা তো জানি এক্সপোনেনশিয়াল ফাংশন কোনোদিন 0 হতে পারবে না, এটা নন জিরো, অলওয়েজ নন জিরো, তাহলে এই ফ্যাক্টরটা অবশ্যই 0 হবে, তাহলে m স্কয়ার মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে অক্সিলারি ইকুয়েশনে কি করা হচ্ছে, d এর জায়গায় m বসিয়ে এই অক্সিলারি ইকুয়েশনটা পেয়ে যায়। তার ভাইবার এটাই কোশ্চেন যে এটা কিভাবে অক্সিলারি ইকুয়েশন হয়, এটা তার কোশ্চেন। তারপরে এইটাকে যদি সলভ করি অক্সিলারি রুট পাবো, অক্সিলারি রুট গুলো কি কি, অক্সিলারি রুট গুলো একটা m ইকুয়াল টু হচ্ছে তোমার m ইকুয়াল টু 2 আর -1 না কত হচ্ছে তোমার মাইনাস -2, ঠিক আছে, m ইকুয়াল টু এরকম হবে তোমার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার, হ্যাঁ, বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4ac বাই টয়েস এ, ঠিক আছে। এখান থেকে যে রুটগুলো আসবে সেই রুটগুলো হবে তোমার, অ্যাকচুয়ালি এটা তোমার ইমাজিনারি রুট আসবে, ঠিক আছে।
তাহলে সেই ইমাজিনারি রুট হলে কিরকম তার কমপ্লিমেন্টারি ফাংশন হয় এগুলো আমরা অলরেডি জানি। আচ্ছা, যদি এইরকম থাকে যে এই ইকুয়েশনটা আমি সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, d2 y বাই dx স্কোয়ার মাইনাস 3 dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0, এটা একটা আমি নিচ্ছি। তাহলে এর অক্সিলারি ইকুয়েশন কি পেলাম, এম স্কোয়ার মাইনাস, কেন পেলাম একটু আগে ডিসকাস করলাম, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এম ইকুয়াল টু কি হবে এখানে, এম ইকুয়াল টু তোমার 2 আর 1 হবে। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা ভাবে রিলেটেড কোশ্চেন আছে যে এর কমপ্লিমেন্টারি ফাংশনটা এইরকম ভাবে লেখে নি কেন, যে c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার x, এইটা কিভাবে লিখতে পারি, কেন লিখতে পারি এটা আমরা, এর কমপ্লিমেন্টারি ফাংশনটা এটা কেন হয়, একটা ভাইভা রিলেটেড কোশ্চেন। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা ঢুকে আছে, এম এর মান আমরা ট্রায়াল সলিউশন কি ধরেছিলাম, ট্রায়াল সলিউশন y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ধরেছিলাম, এম এর মান একটা 2 পেয়েছি, তাহলে একটা ট্রায়াল সলিউশন y ইকুয়াল টু, একটা সলিউশন হবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x হবে, আর এম এর মান আরেকটা 1 পেয়েছি, তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x হবে। আর এই দুটো সলিউশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হয়, রনস্কিয়ান টেস্ট করে করা যায়, এদের রনস্কিয়ানটা নন জিরো হয়, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর একটা থিওরেমে বলা হচ্ছে যে y1 আর y2 যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তাহলে এদের লিনিয়ার কম্বিনেশনেও তার একটা সলিউশন হবে। তাহলে এই দুটো সলিউশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমি বলে দিচ্ছি, যে এদের রনস্কিয়ানটা কত, রনস্কিয়ানটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার x, আর এর ডেরিভেটিভটা সেকেন্ড রো থাকবে, তাহলে ই 2 ই টু দি পাওয়ার 2x আর কত হচ্ছে ই টু দি পাওয়ার x, ডেরিভেটিভ লিখলাম, এটার ভ্যালুটা কত হবে, এটা গুণ করলে ই টু দি পাওয়ার এটা গুণ হবে, তাহলে ই টু দি পাওয়ার 3x মাইনাস এটা গুণ হবে মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x, দ্যাট ইজ এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার কত 3x, তাহলে এটা তো নন জিরো, কোনোদিন জিরো হতে পারবে না এটা, তাহলে নন জিরো, যখনই রনস্কিয়ান নন জিরো তখন ইন্ডিপেন্ডেন্ট হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এই দুটো যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, এটাকে আমি y1 যদি বলি আর এটাকে যদি y2 বলি, y1 আর y2 যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়, তাহলে অবশ্যই এর লিনিয়ার কম্বিনেশনটা একটা তার সলিউশন হবে। তাহলে এই থিওরেমটা অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে অক্সিলারি রুট যদি এটা হয়, তাহলে তার কমপ্লিমেন্টারি ফাংশন এটা হবে। আচ্ছা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস রিলেটেড একটা খুব ভাইবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোয়াড্রেচার। কোয়াড্রেচার ব্যাপারটা কি, কোয়াড্রেচার, মেকানিক্যাল কোয়াড্রেচারও বলা হয় এটাকে। কোয়াড্রেচার ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি যখন আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করি, ধরো ইন্টিগ্রেশন করতে বলছে ইন্টিগ্রাল a টু b fx dx, এই ইন্টিগ্রালটা বের করতে বলছে। এফএক্স ফাংশনটা আননোন, এফএক্স ফাংশনটা আমাদের জানা নেই, এফএক্স ফাংশনটা জানা নেই, কিন্তু এফএক্স এর কয়েকটা মান এক্স, যখন x0 x1 x2 ডট ডট xn মাইনাস 1 xn, এই সকল পয়েন্টগুলোতে ফাংশনটাল ভ্যালু জানা আছে, এটা y0 এটা y1 এটা y2 ডট ডট yn মাইনাস 1 yn। ইন্টারপোলেশন মতো যেমন বলেছিলাম, ফাংশনটা আমরা জানি না, কিন্তু ফাংশনের কয়েকটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু জানা আছে। তাহলে এই ফাংশনাল ভ্যালুগুলোর রেসপেক্টে এর ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে, এটা আমরা বের করি। এটা বের করার জন্য প্রথমে একটা কি করি, পলিনোমিয়াল ফিট করি, ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যাকে বলা হয়। এই সকল পয়েন্টগুলোর রেসপেক্টে একটা পলিনোমিয়াল তৈরি করবো, যে পলিনোমিয়ালটাকে বলা হয় ln x। ln x এর প্রপার্টিটা কি থাকবে, ln x অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু fx হবে, আর ln x i এটা ইকুয়াল টু fxi হবে, আর i ইকুয়াল টু এই যে 0 1 2 এই পয়েন্টগুলোতে, এই নোডাল পয়েন্ট বা আর্গুমেন্ট পয়েন্টগুলোতে, এই আর্গুমেন্টগুলোতে এই পলিনোমিয়াল আর ফাংশনটার ভ্যালু সেম, আর অন্যান্যগুলোতে এদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু থাকে। এই যে পলিনোমিয়ালটাকে তৈরি করছি, পলিনোমিয়ালটাকে এবার ইন্টিগ্রেট করবো, তাহলে ইন্টিগ্রাল এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ইন্টিগ্রাল a টু b ln x dx হবে। তাহলে এই যে প্রসেস, একটা ফাংশন আননোন ফাংশন, তার কয়েকটা পয়েন্টে এক্স এর কয়েকটা ভ্যালুতে ফাংশনাল ভ্যালু জানা আছে, একটা পলিনোমিয়াল তৈরি করলাম, যে সেই পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেট করে এর ইন্টিগ্রেশনের ভ্যালু বের করবো, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা। তাহলে এই প্রসেসটাকে, এই টেকনিকটাকে বলা হয় কোয়াড্রেচার বলা হয়।
মেকানিক্যাল কোয়াড্রেচার, এটাকে মেকানিক্যাল কোয়াড্রেচারও বলে থাকে, ঠিক আছে। আর এই কোয়াড্রেচারটা আরেকটা কোশ্চেন ভাইভা রিলেটেড, এই কোয়াড্রেচার, এক্সাক্ট কোয়াড্রেচার, এক্সাক্ট এক্সাক্ট কোয়াড্রেচার কাকে বলে? এই যে আমরা তৈরি করলাম ln(x) আর অরিজিনাল ফাংশন, এটা অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল তৈরি করলাম আমরা, ঠিক আছে। আর এটা হচ্ছে অরিজিনাল ফাংশন। যদি কি হয়, পলিনোমিয়ালটা এমন পাওয়া যায় যে এররটা কি হচ্ছে, যদি এরকম হয় যে তোমার এরর থাকছে না, মানে এই ফাংশন আর এই ফাংশনটার মধ্যে যদি কোনো এরর না থাকে, তখন এটাকে এক্সাক্ট বলা হয়। আর যদি এরকম হয়, এখানে আরেকটা রিলেটেড কোশ্চেন আছে, যে ডিগ্রি অফ প্রিসিশন, ডিগ্রি অফ প্রিসিশন, ডিগ্রি অফ প্রিসিশন খুব ইম্পর্টেন্ট। মানে একটা কোয়াড্রেচারের ডিগ্রি অফ প্রিসিশনটা কে বলা হবে, যদি কে পর্যন্ত পলিনোমিয়ালের জন্য এরর জিরো হবে। একটা পলিনোমিয়াল যার ডিগ্রি কে, তার কি হবে, এরর জিরো হবে। কিন্তু কে প্লাস ওয়ান যখনই ডিগ্রি হয়ে যাবে পলিনোমিয়াল, তখন এরর চলে আসবে। তাহলে এটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ প্রিসিশন। কেটাকে তখন কি বলা হবে, যেমন একটা আমি ধরছি যে যদি থার্ড ডিগ্রি পলিনোমিয়াল, ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, সাপোজ এক্সাম্পলের জন্য বলছি যে এটা ডিগ্রি, ডিগ্রি অফ পলিনোমিয়াল, ডিগ্রি অফ পলিনোমিয়াল, আর এটা হচ্ছে এরর। ডিগ্রি অফ পলিনোমিয়ালটা এরকম হচ্ছে, ডিগ্রি অফ পলিনোমিয়াল 0, তখন মানে কনস্ট্যান্ট, যখন পলিনোমিয়ালটা যখন কনস্ট্যান্ট, কোনো এরর দিচ্ছে না। পলিনোমিয়ালের ডিগ্রি যখন 1, তখন কোনো এরর দিচ্ছে না। পলিনোমিয়ালের ডিগ্রি যখন 2, তখন কোনো এরর দিচ্ছি না। পলিনোমিয়ালের ডিগ্রি যখন 3, তখনও কোনো এরর দিচ্ছে না আর কি। যখন পলিনোমিয়ালের ডিগ্রি 4, তখন এরর চলে আসছে, এরর কন্ট্রিবিউট করছে। এখানে লক্ষ্য করে দেখো, এই টেবিলটাতে, এই লিস্টটাতে লক্ষ্য করে দেখো যে থার্ড ডিগ্রি পর্যন্ত কোনো কি দেয়নি, এরর দেয়নি, এখানে কোনো এরর দেয়নি। তাহলে ডিগ্রি অফ প্রিসিশন, এই কোয়াড্রেচারের ডিগ্রি অফ প্রিসিশন হবে 3। ডিগ্রি অফ প্রিসিশন 3 হলে লেস দ্যান ইকুয়াল টু 3 ডিগ্রিতে কোনো এরর থাকবে না, আর 3 থেকে বেশি যখন ডিগ্রি হয়ে যাবে, তখন একটা এরর কন্ট্রিবিউট করবে। তাহলে এটাকে ডিগ্রি অফ প্রিসিশন বলা হচ্ছে, ঠিক আছে। যেমন ভাইভাতে একটা কোশ্চেন করে প্রবাবিলিটি রিলেটেড আর কি, যে কোন এক্সপেরিমেন্টকে বার্নৌলিজ এক্সপেরিমেন্ট বলা হয়। বার্নৌলিজ এক্সপেরিমেন্ট, বার্নৌলিজ এক্সপেরিমেন্ট, বার্নৌলিজ ট্রায়াল বলে এটাকে, বার্নৌলিজ ট্রায়াল, ঠিক আছে। বার্নৌলিজ ট্রায়াল কাকে বলা হয়, বার্নৌলিজ ট্রায়াল, একটা ট্রায়াল এক্সপেরিমেন্টকে ট্রায়াল বলা হয় আর কি, ঠিক আছে। একটা রিপিটেড ট্রায়াল যদি 3টে কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? 1 নম্বর কন্ডিশন, যে প্রত্যেকটা রিপিটেশন ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা রিপিটেশন কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকটা রিপিটেশনে শুধুমাত্র দুটো আউটকাম থাকবে, একটা ফেলিওর আর সাকসেস, সাকসেস আর ফেলিওর, দুটো আউটকাম থাকবে, সাকসেস অ্যান্ড ফেলিওর আর ফেলিওর, দুটো আউটকাম থাকবে, একটা হয় সাকসেস হবে, না হয় ফেলিওর হবে। আর 3 নম্বর, যে প্রত্যেকটা রিপিটেশনে প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিওর সবসময় আনচেঞ্জ থাকবে, কি থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে, এটা চেঞ্জ হবে না, আনচেঞ্জ। প্রবাবিলিটি অফ সাকসেসকে স্মল পি দিয়ে ডিনোট করা হয়, অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ সাকসেস পি অফ এস, এটাকে স্মল পি দিয়ে ডিনোট করা হয়। আর প্রবাবিলিটি অফ ফেলিওর পি এফ, এটাকে 1, এটা হচ্ছে যদি প্রবাবিলিটি অফ সাকসেস পি হয়, তাহলে ফেলিওর হবে 1 মাইনাস পি। প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিওর সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে প্রত্যেকটা রিপিটেশনে। তাহলে কোনো এক্সপেরিমেন্ট, কোনো রিপিটেড এক্সপেরিমেন্ট যদি এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করে, তখন সেই এক্সপেরিমেন্টকে বার্নৌলিজ ট্রায়াল বলা হয়। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে একটা
একটা এক্সাম্পল দিচ্ছি, একটা কয়েনকে টস করছি, টসিং টসিং এ কয়েন, একটা কয়েনকে টস করা হচ্ছে। একটা কয়েনকে আমি বারবার টস করছি, এন বার টস করছি, কয়েনটাকে কবার টস করছি, এন বার টস করছি, মানে টসিং এ কয়েন, এই এক্সপেরিমেন্টকে রিপিট করছি কতবার, এন বার রিপিট করছি। তাহলে এন বার রিপিট করলে দেখো, প্রথমবার হেড আসবে, আমি ধরে নিচ্ছি যে হেড আসলে সাকসেস, আর যদি টেল আসে তাহলে ফেলিওর। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস পি অফ এস, প্রবাবিলিটি অফ সাকসেস এটার মান হাফ হবে, আর প্রবাবিলিটি অফ ফেলিওর কত হবে, পি অফ এফ, এটা সমান হাফ হবে। তাহলে সাকসেস আর ফেলিওর, কয়েনটাকে টস করলাম প্রথমবার, সাকসেস, হেড আসলে সাকসেস, টেল আসলে ফেলিওর, তাহলে প্রত্যেকটা আউটকামে কি থাকছে, সাকসেস অথবা কি থাকছে, ফেলিওর থাকছে। আচ্ছা, কয়েনটাকে টস করলাম প্রথমবার, প্রথমবার টস করলে হেড আসার সম্ভাবনা হাফ, সেকেন্ড বার আর টেল আসার সম্ভাবনাও হাফ। কয়েনটাকে আবার ভালো করে মুছে আবার টস করলাম, টস করার পরে কি হচ্ছে, হেড আসার প্রবাবিলিটি কত থাকবে, ওই হাফই থাকবে, টেল আসার প্রবাবিলিটি হাফ থাকবে। তাহলে প্রত্যেকবার যতবারই টস করি না কেন কয়েনকে, প্রত্যেকবারই সাকসেসের প্রবাবিলিটি হাফ আর ফেলিওরের প্রবাবিলিটি হাফ। তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে যে প্রত্যেকটা রিপিটেশনের সাকসেসের প্রবাবিলিটি আর ফেলিওরের প্রবাবিলিটি সবসময় সেম থাকবে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, সাকসেস অথবা কি আসছে, আর ইন্ডিপেন্ডেন্ট, এই এই রিপিটেশনটা ইন্ডিপেন্ডেন্ট। প্রথমবার টস করলাম, প্রথমবার টস করে হেড আসলো, সাপোজ এক্সাম্পলের জন্য বলছি, প্রথমবার টস করে হেড আসলো, দিয়ে দ্বিতীয়বার টস করার আগে কেউ কিন্তু কনফার্মলি বলতে পারবে না যে যেহেতু প্রথমবার হেড চলেছে আর দ্বিতীয়বার হেড আসবে না, এটা কেউ কনফার্মলি বলতে পারবে না। হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তাহলে এই ট্রায়ালটা কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট, রিপিটেশন গুলো কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে এই ট্রায়ালটা বার্নলিস ট্রায়াল বা বার্নলিস এক্সপেরিমেন্ট হবে। তিনটে কন্ডিশন, যেমন আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, যে যদি তোমার একটা টসিং এ ডাই, থ্রোয়িং এ ডাই, থ্রোয়িং এ ডাই, একটা লুডোর গুটিকে থ্রো করছি, দিয়ে আমি ডিফাইন করছি হেড 6 আসলে সাকসেস আর 6 না আসলে ফেলিওর। তাহলে 6 আসার প্রবাবিলিটি কত হবে, 6 আসার প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি অফ এস সাকসেস, এটা হচ্ছে 1/6, আর প্রবাবিলিটি অফ ফেলিওর এটাকে স্মল পি দিয়ে ডিনোট করা হচ্ছে, আর প্রবাবিলিটি অফ ফেলিওরকে কিউ দিয়ে ডিনোট করা হয়। কিউ সমান হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর, দ্যাট ইজ এটা সমান হবে 5/6, 6 আসবে না, তার প্রবাবিলিটি 5/6। মনে রাখবো, পি যদি প্রবাবিলিটি অফ সাকসেস আর কিউ যদি প্রবাবিলিটি অফ ফেলিওর হয়, তাহলে পি প্লাস কিউ সবসময় 1 হবে। তাহলে পি প্লাস কিউ কত হয়ে আছে, 1 হয়ে আছে। তা এটা যে এই এক্সপেরিমেন্টটাকে, এই লুডুর গুটিকে থ্রো করা এই এক্সপেরিমেন্টটাকে যদি রিপিট করা হয়, প্রথমবার থ্রো করলাম 6, সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 1/5, ফেলিওরের প্রবাবিলিটি হচ্ছে 5/6। আবার থ্রো করলাম, আবার থ্রো করলেও দ্বিতীয়বার যখন থ্রো করব, দ্বিতীয়বার লুডুর গুটিকে যখন থ্রো করব, তখন 6 আসার প্রবাবিলিটি 1/6, আর মানে সাকসেস আসার প্রবাবিলিটি 1/6, আর ফেলিওর হওয়ার প্রবাবিলিটি কত, 5/6। প্রত্যেকবার রিপিটেশনে যবারই আমি এটা রিপিট করি না কেন, যবারই পারফর্ম করি না কেন, প্রত্যেকবারই সাকসেস আর প্রবাবিলিটি, সাকসেসের প্রবাবিলিটি আর ফেলিওরের প্রবাবিলিটি একই থাকবে। থার্ড কন্ডিশনকে স্যাটিসফাই করে গেল। সেকেন্ড কন্ডিশনে কি ছিল, যে দুটো আউটকাম থাকবে, অনলি টু আউটকাম, একটা সাকসেস আর ফেলিওর। সাকসেসটা হচ্ছে 6 আসলে সাকসেস আর 6 না আসলে ফেলিওর। আর এই এক্সপেরিমেন্ট গুলো সবসময় ইন্ডিপেন্ডেন্ট। প্রথমে হেডের কয়েন টসের মতোই বললাম, যে যদি প্রথমবার প্রথমবার লুডো গুড়িটাকে থ্রো করলাম, দিয়ে 6 চলে আসলো, কেউ কিন্তু কনফার্মলি বলতে পারবে না যে দ্বিতীয়বার 6 আসবে না। দ্বিতীয়বার 6 আসবে না, এটা যদি কেউ কনফার্মলি বলে দেয়, তাহলে এক্সপেরিমেন্টাল ইন্ডিপেন্ডেন্ট থাকলো না। তাহলে এক্সপেরিমেন্ট গুলো কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট, তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে। এই ধরনের ট্রায়ালকে কি বলা হবে, বার্নলিস ট্রায়াল বলা হবে। আচ্ছা, যেমন তোমার একটা তোমার যদি ডিস্ট্রিবিউশন কনসিডার করি, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আমরা ডিসক্রিটের মধ্যে ইম্পর্টেন্ট ডিসক্রিট ডিস্ট্রিবিউশন পাই, একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, আর তার সঙ্গে তোমার
পয়জন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তারপরে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো সব ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আর কন্টিনিউয়াসের মধ্যে রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তারপরে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, বিটা ডিস্ট্রিবিউশন, ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড, তারপরে কসিস ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, এগুলো সব কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, দুটো ডিস্ট্রিবিউশন একটা ভাইবার রিলেটেড খুব এটা ইম্পর্টেন্ট প্রবাবিলিটি সেকশন থেকে, যে দুটো একটা ডিসক্রিটের মধ্যে হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, মানে পয়জন মিউ ভেরিয়েট যাকে বলে পয়জন ডিস্ট্রিবিউশন, আর আর একটা হচ্ছে কন্টিনিউয়াসের মধ্যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, ধরো একটা যদি মুদিখানার দোকানের এক্সাম্পল দেওয়া যায়, ঠিক আছে? মুদিখানার দোকানে দেবে, যখন দোকান খুলে দেওয়া হয় তখন কাস্টমার গুলো একে একে আসতে থাকে, ঠিক আছে? 8টা থেকে 9টার মধ্যে দেখা গেল যে 10টা কাস্টমার আছে, তারপরের ঘন্টাতে দেখা গেল 7টা কাস্টমার আছে। কাস্টমার কিন্তু আসতেই থাকে। কাস্টমার গুলো, এটা হচ্ছে তোমার সব, ঠিক আছে? এখানে কাস্টমার আসতে, এটাকে অ্যারাইভাল অফ কাস্টমার বলা হচ্ছে, অ্যারাইভাল অফ কাস্টমার। আর কাস্টমারকে দোকানদার, কাস্টমার যে যে জিনিসগুলো চেয়েছিল সেই সব জিনিসগুলো দোকানদার দিয়ে দিল, দিয়ে কাস্টমার সার্ভ হয়ে চলে গেল। ডিপারচার এটা বলা হচ্ছে, ডিপারচার, ডিপারচার অফ কাস্টমার। তাহলে কত সময়ে কটা কাস্টমার আসবে এটা কিন্তু তোকে কনফার্মলি বলতে পারবে না, কিন্তু পয়জন এটাকে প্রমাণ করেছিলেন, ম্যাথমেটিশিয়ান পয়জন, যে অ্যারাইভাল অফ কাস্টমার এটা হবে পয়জন ডিস্ট্রিবিউশন হবে। আর সার্ভ হয়ে যখন চলে যাচ্ছে তখন এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হবে। তার অ্যারাইভাল অফ কাস্টমার এটা হচ্ছে তোমার পয়জন ডিস্ট্রিবিউশন, আর ডিপারচার অফ কাস্টমার এটা হবে, এটা কাস্টমার, এটা হবে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে মনে রাখো, অ্যারাইভাল অফ কাস্টমার এটা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে ডিপারচার অফ কাস্টমার, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। কাস্টমার গুলো আসবে দোকানে, এই ডিস্ট্রিবিউশনটা সবসময় ডিসক্রিট থাকে। আর কাস্টমার সার্ভ হয়ে চলে যাবে, এটা সব ডিস্ট্রিবিউশনটা সবসময় কি হবে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হবে। হ্যাঁ, আচ্ছা, দুটোই ইম্পর্টেন্ট টার্ম, এটাও ভাইবার খুব একটা মেকানিক্স থেকে ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে? এই কনসেপ্টটা খুব দরকারি। সেন্টার অফ মাস কি? অ্যাকচুয়ালি একটা বস্তুর পুরো ভরটা যেখানে কাজ করে, এটা একটা বডি, এই বডির পুরো মাসটা যেখানে কাজ, মাস মানে ভর, এই মাসটা যে পয়েন্টে কাজ করে এটাকে সেন্টার অফ মাস বলা হয়। এটাকে বলা হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস, ভরটা যেখানে কাজ করে। আর একটা বডির ওয়েটটা যেখানে কাজ করবে, এটা একটা বডি, এটা একটা যে কোনো বডি, এই বডির ওয়েটটা যে পয়েন্টে কাজ করবে সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। অ্যাকচুয়ালি রিজিড বডি কনসিস্ট অফ মেনি মাস পার্টিকেলস। ধরো এটা একটা মাস পার্টিকেল, এই কনসেপ্টটা একটু আমি ভালো করে বুঝিয়ে দিই যে সেন্টার অফ গ্র্যাভিটি ব্যাপারটা কি। এটা একটা মাস পার্টিকেল, এটা একটা মাস পার্টিকেল, এটার মাস হচ্ছে m1, এটার মাস m2, এটার মাস m3, এভাবে অনেকগুলো মাস পার্টিকেল নিয়ে এই রিজিড বডিটা তৈরি হয়ে আছে। তাহলে এর ওয়েট থাকবে, ওয়েট সবসময় নিচের দিকে কাজ করবে, ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে, এটা হচ্ছে m1g। এর এই পার্টিকেলের ওয়েট থাকবে m2g, এইভাবে এই মাস পার্টিকেলের ওয়েট থাকবে m3g। যত মাস পার্টিকেল আছে প্রত্যেকটা মাস পার্টিকেলের ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। তাহলে এই যে দেখো এগুলো ফোর্স, এগুলো ওয়েট মানে ফোর্স কিন্তু। তাহলে এই ফোর্স গুলো, এই ফোর্স, এই ফোর্স, এটা সিস্টেম অফ প্যারালাল ফোর্স তৈরি করে। প্রত্যেকটা ফোর্স দেখো, এই লাইনগুলো প্রত্যেকটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে প্রত্যেকে প্যারালাল, তাহলে সিস্টেম অফ প্যারালাল ফোর্স বলা হয়। আর স্ট্যাটিক্সের
কোপ্লানার ফোর্সেস চ্যাপ্টারে রিডাকশন থিওরেম বলা হচ্ছে যে একটা সিস্টেম অফ ফোর্সকে একটা সিঙ্গেল ফোর্সে রিডিউস করা যাবে। তাহলে এই সিস্টেম অফ ফোর্সটাকে একটা এর একটা কি রেজাল্টান্ট থাকবে। রিডাকশন থিওরেম বলছে যে এর একটা রেজাল্ট থাকবে, সেই রেজাল্টান্টটাকে আমি আর বলছি, ক্যাপিটাল আর হচ্ছে রেজাল্টান্ট অফ দিস ফোর্সেস। এই ফোর্স গুলোর রেজাল্টান্ট হচ্ছে আর। এই রেজাল্টান্ট ফোর্সটা যে পয়েন্টে কাজ করে, মানে আর এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে এই ফোর্সটা যে পয়েন্টে কাজ করে সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। মনে রাখবো, সেন্টার অফ মাস অলওয়েজ এক্সিস্ট। একটা বডির সবসময় সেন্টার অফ মাস থাকবে, সেটা তুমি চাঁদে নিয়ে যাও, মঙ্গল গ্রহে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও না কেন, মহাবিশ্বে যেখানে নিয়ে যাও, তার সেন্টার অফ মাস থাকবে। কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি এক্সিস্ট করতে পারে, নাও করতে পারে। কেন? এখানে দেখো যে যদি আমি এমন এক জায়গায় বডিটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেলাম যেখানে গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটি তো জিরো হতে পারে। আমরা এটা এ থেকে পাই, তোমার অ্যাস্ট্রোনমি থেকে পাই যে গ্র্যাভিটিটা জিরো হতে পারে। তাহলে গ্র্যাভিটি যে পজিশনে জিরো, সেই পজিশনে যদি এই বডিটাকে নিয়ে যায় তাহলে কোনো ওয়েট পাওয়া যাবে না, এর ওয়েট জিরো, তাহলে ওয়েট থাকবে না, তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনও থাকবে না, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এক্সিস্ট করবে না। তাহলে এটা মেন ডিফারেন্স, যে সেন্টার অফ মাস অলওয়েজ এক্সিস্ট, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি এটা এক্সিস্ট করতে পারে, নাও করতে পারে। যদি জি এক্সিস্ট করে, জি নন জিরো হয়, তাহলে কি হবে, গ্র্যাভিটি মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা পাওয়া যাবে, আদারওয়াইজ সেন্টার অফ গ্র্যাভিটি পাওয়া যাবে না। কিন্তু সেন্টার অফ মাস অলওয়েজ এক্সিস্ট করবে। আচ্ছা, এই ধরনের আরো আমরা প্রশ্ন পরের ক্লাসগুলোতে ডিসকাস করব, ঠিক আছে? আমি পুজোর পরে তোমাদের এই ভাইবার ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ, ঠিক আছে? সেখানে আরো ডিসকাস করবো যে বিভিন্ন চ্যাপ্টার থেকে মানে ছোট ছোট কনসেপ্টের উপর ভাইবার রিলেটেড, ভাইবার উপর বেশি জোর দেবো, যে ভাইবার রিলেটেড কি ধরনের প্রশ্ন হয়। যেমন এইটা একটা খুব ছোট্ট প্রশ্ন কিন্তু, যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ ইনার্সিয়া, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কি পার্থক্য। তো এই ধরনের ছোট ছোট ভাইবার জন্য মানে এটা কিন্তু মানে যে এই প্রশ্নটার উত্তর মানে এক্সপার্টরা ধরেন এই প্রশ্নটা এক্সপার্টরা করলেন আর তুমি উত্তর দিয়ে দিলে, এক্সপার্টরা কিন্তু বুঝে যাবে তোমাকে যে তোমার যথেষ্ট কনসেপ্ট আছে, সাবজেক্টের উপর দখল আছে তোমার, তুমি পড়াশোনা করেছো। কেউ যদি পড়াশোনা না করে তাহলে এই প্রশ্নের সঠিকভাবে যদি পড়াশোনা না করে তাহলে এই প্রশ্নের উত্তর সহজে কিন্তু দিতে পারবে না। তো এই প্রশ্নের উত্তর পেলেই মানে এক্সপার্টরা এটা কি হয়ে যাবেন, এটাতে খুশি হয়ে যাবেন। এর পরের গুলো দুই একটা যদি ছোটখাটো ভুল অ্যান্সারও দাও তখন এগুলোকে এক্সপার্টরা মাফ করে দেন, যে একটা বড় প্রশ্ন একটা এক্সপার্ট চেয়েছিলেন মনের মতো উত্তর, সেই উত্তরটা তখন তুমি দিয়ে দিবে, তখন এক্সপার্টরা তো এক্সপার্টদের তুমি মন জয় করে নিলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা করো। আজকে ক্লাস এখানে শেষ করছি।